লেবার পার্টির মুখে এখন অন্য একটি দল, একটা তৃতীয় দল, যে দল 5 বছর আগেও একটা আসন ম্যানেজ করতে পারতো না, এখন তারা হয়ে গেছে লেবার পার্টির একজন মানে কঠিন প্রতিদ্বন্দ্বী। তো এই ভরাডুবির মুখে লেবার পার্টির ভিতর থেকে কির স্টারমারের উপর চাপ আসা শুরু করলো যে তোমার সময় শেষ। ব্রিটেনের আপনি দেখেন হাই কমিশনার যিনি আছেন এখানে, সারা কুক, তিনি যে দৌড়াদৌড়ি করেছেন সব রাজনৈতিক দলের সাথে, যে বৈঠক করবার বৈঠক, এবং শুধু এখানে না, তিনি ভারতে গিয়েও তদবির করেছেন। কাজেই তারা নিজেদেরকে এক ধরনের একটা দায়িত্ব দিয়ে দেয় যে বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব আমার, মানে নিয়ে নেন আর কি দায়িত্বটা। আমার মনে হয় যে এটা এখন প্রশ্নটা যে তিনি যাবেন কি যাবেন না সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে তিনি কবে যাবেন, এই বছর যাবেন না আগামী বছর যাবেন। কিন্তু সবাই বুঝতে পারছে যে আগামী নির্বাচনে লেবার পার্টির নেতা তিনি আর থাকতে পারবেন না। একজন প্রাইম মিনিস্টারের জাজমেন্টটা যখন প্রশ্নের মুখে চলে আসে তখন তার পক্ষে প্রাইম মিনিস্টার থাকা খুব কঠিন। কিন্তু তিনি গ্যাট মেরে বসে থাকলেন যে না, তিনি পদত্যাগ করবেন না। তিনি বলেছিলেন যদি অভিভাবকের অনুমতি থাকে। তো প্রতিটা বাল্যবিবাহিত অভিভাবকরাই করায়, কাজে অভিভাবকের অনুমতি তো সবসময় আছে, ওইটা বন্ধ করাই তো হবে কাজ, যাতে অভিভাবকরা 18 বছরের নিচে কন্যাকে বিয়ে না দেন। চর্চা সংলাপে আমরা কথা বলবো যুক্তরাজ্যের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। ক্ষমতায় আসার 2 বছরের মাথায় প্রধানমন্ত্রী স্টারমার নিজ দলের মধ্যে বিদ্রোহের মুখোমুখি হয়েছেন। এর পরিণতি কি হতে পারে, এসব নিয়ে আজকে আমাদের অতিথি বিবিসি বাংলার সাবেক প্রধান বাংলা বিভাগের সাবির মোস্তফা। সাবির মোস্তফা, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আপনি সবে যুক্তরাজ্য থেকে এসেছেন, সেখানকার রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে স্টারমার্কের বিরুদ্ধে যে দলের বিদ্রোহ, তার লেবার পার্টির মধ্যে যে বিদ্রোহ এবং তার প্রতি এক ধরনের তাকে সরিয়ে অন্য কাউকে প্রধানমন্ত্রী করতে চান, আপনি যদি ব্যাখ্যা করেন বিষয়টি। কির স্টারমার আসলে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই একটু চাপের মধ্যে ছিলেন। যদিও তিনি নির্বাচনে 2024 সালের নির্বাচনে বিশাল সংখ্যক আসন পেয়েছিলেন, কিন্তু ভোটের পরিমাণ কিন্তু তার তেমন বেশি ছিল না। কিন্তু আসন পেয়েছিলেন 400-র উপরে, যেটা খুবই বিরল ব্রিটেনে। তো যাই হোক, তিনি মোট আসন কত? 650 আসন। কিন্তু যাই হোক, মূল কথা হচ্ছে যে তার শাসনামল শুরু হওয়ার সাথে সাথে তিনি কিছু অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন, বা তার সরকার নিয়েছিলেন, যেটা মানুষকে একদমই হতাশ করে দেয়। বিশেষ করে যারা বয়স্ক আছেন, পেনশনার, তাদের জন্য একটা ভাতা সবসময় ছিল, সেটা ছিল শীতকালে তাদের জ্বালানির জন্য একটা ভাতা। তো ওনার সরকার সেই ভাতাটা প্রথমে বন্ধ করে দেন, যার ফলে তার সমর্থকরা মনে করে যে এটা কী, কারণ লেবার পার্টির তো এইটা করার কথা না। তাহলে কি তিনি একটা ডিগবাজি খেলেন, মানে নির্বাচনে এক ধরনের প্রতিশ্রুতি দিলেন, ক্ষমতায় এসে তিনি আরেকটা কাজ করছেন। তো ওখান থেকে কিন্তু তার ভাবমূর্তিতে একটা বড় আঘাত আসে। যদিও তিনি এই নীতিটা পরে চেঞ্জ করে দেন, আবার ফিরে যান ভাতায়, কিন্তু এর ফলে তার কোনো লাভ হয়নি, কারণ মানুষ বুঝে গেছে যে তিনি তার নীতিতে অটল থাকেন না। মানে ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব না, কারণ তারপরে আরও কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন আপনার ব্রিটেনের অ্যাম্বাসেডর যুক্তরাজ্যে যে ব্যক্তি ছিলেন, বা স্টারমার যাকে নিয়োগ করেছিলেন, লর্ড পিটার ম্যান্ডেলসন, তিনি একটা পুরনো লেবার নেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি, এবং তিনি আর কি লেবার পার্টির ভেতরে একটি গ্রুপের মানে নেতা হিসেবে ছিলেন, এবং তিনি বামপন্থী গ্রুপের বিরুদ্ধে খুব মানে বাংলায় বললে গেরিঙ্গে করে অভ্যস্ত ছিলেন। তো সেই লোককে তিনি অ্যাম্বাসেডর করলেন ওয়াশিংটনে, যেটা আর কি ব্রিটেনের জন্য নাম্বার 1 সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্টিং। সেই বেশ বিতর্কিত, এবং বিতর্কিত হলেন কিভাবে? আমেরিকার একজন বেশ নাম করা ব্যক্তি, জেফ্রি এপস্টিন, যিনি কয়েক বছর আগে আত্মহত্যা করেন জেলে থাকা অবস্থায়, তিনি একজন সেক্স অফেন্ডার, মানে যৌন অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে জেল দেওয়া হয়েছে, এবং তার সাথে বিভিন্ন লোকের ফ্রেন্ডশিপ ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প বলুন, বিল ক্লিন্টন বলুন, এরকম অনেক নামকরা লোকজন, লেখক, আর্টিস্ট, সিনেমা, এদের মানে ফ্রেন্ডশিপ ছিল। এবং তার যে একটা নিজস্ব ব্যক্তিগত দ্বীপ
যেখানে তার বাসা ছিল সেখানে বড় বড় পার্টি হতো, যে পার্টিতে অনেকে অভিযোগ করতো যে অল্প বয়সী মেয়েদের নিয়ে আসা হতো, মানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে আসা হতো। এটা একটা অভিযোগ ছিল এবং সেখানে এইসব গেস্ট তারা যেতেন এবং এটা নিয়ে একটা তালিকা প্রকাশ হয়। তালিকা ঠিক না, অনেক ইমেল, অনেক ডকুমেন্ট আমেরিকার জাস্টিস ডিপার্টমেন্ট থেকে প্রকাশ করা হয় এবং সেখানে পিটার ম্যান্ডেলসনের নাম চলে আসে, যে তিনি জেফ্রি এপস্টিনের একজন ভালো বন্ধু ছিলেন এবং তার এইসব পার্টিতে তিনি যাতায়াত করতেন বা করেছেন। তো এই কথাটা যখন ফাঁস হয়ে গেল তখন পিটার ম্যান্ডেলসন পদত্যাগ করতে বাধ্য হলেন, কারণ এটা খুবই একটা কেলেঙ্কারির মতো হয়ে গেল। তারপরেও অনেক তদন্ত হলো এই নিয়ে ব্রিটেনে এবং দেখা গেল যে যার এই ধরনের অ্যাম্বাসেডর যখন নিয়োগ হয় একটা গোয়েন্দা মানে ছাড়পত্র চেক থাকে, ছাড়পত্র একটা গোয়েন্দা চেক থাকে এবং ছাড়পত্র দেওয়া হয়, এবং পিটার ম্যান্ডেলসনের জন্য সেই ছাড়পত্র দেওয়া হয়নি। গোয়েন্দা সংস্থাগুলো তার সম্পর্কে একটা সংশয় প্রকাশ করেছিল তার এই বিভিন্ন অ্যাসোসিয়েশনের কারণে। তো সেটা সত্ত্বেও কিয়ার স্টারমার তাকে নিয়োগ করেছিলেন। এইটা যখন বলা হলো, কিয়ার স্টারমার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন যে না, আমি জানতাম না যে তিনি ছাড়পত্র পাননি। কিন্তু তারপরে আরও অনেক কিছু প্রকাশ পায় যেটা বলে দেয় যে তিনি জানতেন, অবশ্যই জানতেন। সো তখনই আসলে তার পদত্যাগ করার উপযুক্ত সময় ছিল। এটা তখনই তার পদত্যাগ করা উচিত ছিল, কারণ এটা তার জাজমেন্টটাকে প্রশ্নের মুখে ফেলে দেয় এবং একজন প্রাইম মিনিস্টারের জাজমেন্টটা যখন প্রশ্নের মুখে চলে আসে তখন তার পক্ষে প্রাইম মিনিস্টার থাকা খুব কঠিন। কিন্তু তিনি গ্যাট মেরে বসে থাকলেন যে না, তিনি পদত্যাগ করবেন না এবং চাপটা তিনি সামলানোর চেষ্টা করলেন। এর মধ্যে আসলো স্থানীয় সরকার নির্বাচন, ইংল্যান্ডের ব্যাপী স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে লেবার পার্টি ভরাডুবি হয়। এরকম এত বাজে পরাজয় একটা ক্ষমতাসীন দলের। ক্ষমতাসীন দল সাধারণত এই ধরনের নির্বাচনে খারাপ করে, কারণ যেহেতু তারা 2 বছর ক্ষমতায় আছে, মানুষজন একটু ক্ষিপ্ত থাকে তাদের কর্মকাণ্ড নিয়ে এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, একটা শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে একটু মানে একটা শিক্ষা দেয় আর কি। কিন্তু এটা শিক্ষা না, এটা ছিল একটা বড় লাথি। মানে অলমোস্ট এটা এমন একটা মানে ভরাডুবি ছিল। এটা শুধু এমন না যে লেবার পার্টিকে বাদ দিয়ে তারা প্রধান বিরোধী দলকে ভোট দিল, তা না। ভোট দিয়েছে গ্রিন পার্টি, যাদের গুটি কয়েক আসন ছিল, তারা 500-600 আসন নতুন করে পেল এবং তারা সব আসনগুলো নিয়েছে লেবার পার্টির হাত থেকে। তো লেবার পার্টির মুখে এখন অন্য একটি দল, একটা তৃতীয় দল, যে দল 5 বছর আগেও একটা আসন ম্যানেজ করতে পারতো না, এখন তারা হয়ে গেছে লেবার পার্টির একজন মানে কঠিন প্রতিদ্বন্দ্বী। তো এই ভরাডুবির মুখে লেবার পার্টির ভিতর থেকে কিয়ার স্টারমারের উপর চাপ আসা শুরু করলো যে তোমার সময় শেষ, তুমি পারছো না এই দলকে নেতৃত্ব দিতে, এবং আর 2-2.5 বছর পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে তুমি যদি নেতা থাকো তাহলে লেবার পার্টির এরকম ভরাডুবি হবে। কিন্তু তারপরও কিয়ার স্টারমার গ্যাট মেরে বসে আছেন যে না, আমি পদত্যাগ করবো না, আমি এইসব ছেড়ে চলে যাব না। পদত্যাগ না করলে কি হবে? পদত্যাগ না করলে তিনি পদত্যাগ করলেন না, তিনি প্রাইম মিনিস্টার রয়ে গেছেন। কিন্তু দলের ভেতর থেকে এখন একটা বিদ্রোহ শুরু হয়েছে। তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী পদত্যাগ করেছেন তার মন্ত্রিসভা থেকে। তার কিছু বড় বড় নেতা প্রকাশ্যে জানান দিয়েছে যে তারা তাকে চ্যালেঞ্জ করবে নেতৃত্বের জন্য। এখন নেতৃত্ব চ্যালেঞ্জ করার জন্য একজন সংসদ সদস্য হতে হয় এবং এই সংসদ সদস্যকে আরও 81 জন সাংসদ তারা সমর্থন করবে তাকে নেতা হিসেবে। তাহলে একটা নেতৃত্বের কন্টেস্ট হবে, ইলেকশন হবে। তো এই জিনিসটা এখনো কেউ করেনি, এরকম একটা এই সমর্থন কেউ আদায় করে চ্যালেঞ্জটা করেনি। মানে তাকে চ্যালেঞ্জ করেছে ওই বিদ্রোহী গ্রুপ থেকে কেউ এখনো প্রতিনিধি সামনে আসেনি? না, এখনো আসেনি, কিন্তু 2 জন বোঝা যাচ্ছে যে অন্তত 2 জন দাঁড়াতে চায় তার বিরুদ্ধে। যেমন স্বাস্থ্যমন্ত্রী ওয়েস্ট স্ট্রিটিং, তিনি তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন। তিনি কিয়ার স্টারমারের সাথে দেখা করে তাকে পদত্যাগ করতে বলেছেন। কিয়ার স্টারমার বলেছেন তিনি করবেন না। তাদের বৈঠক মাত্র 10 মিনিট পরেই তিনি বের হয়ে গেছেন মিটিং থেকে। কিন্তু তিনি এখনও তার সমর্থকদের নিয়ে এই মানে নির্বাচন দাবি করেননি। অন্যদিকে আরেকজন লেবার নেতা, যিনি ম্যানচেস্টারের মেয়র, তিনি খুব চাচ্ছেন পার্লামেন্টে ফিরতে। গত নির্বাচনে তিনি মনোনয়ন পাননি, স্টারমার তার মনোনয়ন আটকে দিয়েছিল। এইবার হয়েছে কি, এই ম্যানচেস্টারের কাছে একটা আসনে একজন মানে অপেক্ষাকৃত তরুণ এক লেবার এমপি, তিনি তার আসন থেকে পদত্যাগ করেছেন যাতে ওই আসনে উপনির্বাচন হয় এবং এই নেতা অ্যান্ডি বার্নাম তিনি সুযোগ পান ওই আসন থেকে নির্বাচিত হয়ে আসতে। এখন তিনি যদি নির্বাচিত হয়ে আসেন, তিনি অলরেডি বলে দিয়েছেন
তিনি নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসলে তিনি কিয়ার স্টারমারকে মানে স্টেপ ডাউন করবেন, মানে চ্যালেঞ্জ করবেন Challenge করবেন। ইলেকশনে, মানে পার্টির ভিতরে যে ইলেকশন হয় নেতা নির্বাচনে। কিন্তু ওইটা করার আগে অ্যান্ডি বার্নামকে এই উপনির্বাচনে জয়ী হতে হবে। তিনি যদি জয়ী হন এবং তিনি যদি এই কন্টেস্ট ডাকেন, ইলেকশনটা ডাকেন পার্টির ভেতরে, তাহলে হয়তো তিনি জয়ী হবেন, হয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু তিনি যদি এই উপনির্বাচনে হেরে যান তাহলে তো সবই যাবে। তাহলে তো তখন কির স্টারমারও টিকে যাবে, কিন্তু তার অথরিটি, তার যে কর্তৃত্ব পার্টির ভেতরে এবং দেশের ভেতরে, এটা কিন্তু অনেকটা খর্ব হয়ে গেছে। লেবার পার্টির এই যে এখন বিশৃঙ্খল অবস্থা বা অভ্যন্তরীণ বিরোধ, এটি আগামী নির্বাচনে বিরোধী পক্ষ এই সুবিধাটা পাবে। অবশ্যই পাবে যদি কির স্টারমার মানে তার পদে নিজেকে বহাল রাখেন। কারণ তিনি বলতে পারেন যে ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছে, তার কিন্তু আসলে চলে যাওয়া উচিত যে অবস্থার সৃষ্টি হয়েছে। এবং আমার মনে হয় যে এটা এখন প্রশ্নটা যে তিনি যাবেন কি যাবেন না সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে তিনি কবে যাবেন, এই বছর যাবেন না আগামী বছর যাবেন। কিন্তু সবাই বুঝতে পারছে যে আগামী নির্বাচনে লেবার পার্টির নেতা তিনি আর থাকতে পারবেন না। কাজেই নির্বাচনের অন্তত 1 বছর আগে নতুন নেতা তাদের প্রয়োজন হবে। কাজে কির স্টারমার এখন যেটাকে বলে যে বড় টাইম, মানে তার সময় ঘনিয়ে এসছে, কিন্তু সময়টা তিনি মানে বাড়াতে চাচ্ছেন যতটুকু বাড়ানো যায়, ক্ষমতা আঁকড়ে ধরে রেখে। 2024 সাল থেকে কির স্টারমার ক্ষমতায় আছেন। এই সময়ে বাংলাদেশে 3বার ক্ষমতা পরিবর্তন হলো, 2বার ক্ষমতা পরিবর্তন হলো। একবার এখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার আসলো এবং নির্বাচনের সেই অন্তর্বর্তী সরকারের যে নির্বাচন দিল সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসলো। এখন এই সময়ে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্কের কোনো কী বলে কোনো উন্নয়ন অথবা অবনয়ন? আমার মনে হয় যেটা আমরা দেখলাম অ্যাক্টিভিটিস অনুযায়ী, এই অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্ক খুবই ভালো ছিল এবং তারা মনে করছিল যে মোহাম্মদ ইউনূস একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, যদিও তিনি অর্থনীতিতে নোবেল পাননি, অন্য শান্তিতে পেয়েছেন, কিন্তু তিনি বেশ মানে তার নাম ডাক আছে, ব্রিটেনেও আছে, গোটা পশ্চিমা বিশ্বে আছে। কাজেই তারা মনে করেছেন যে তিনি অনেক সংস্কার করবেন এদেশে, অর্থনৈতিক রাজনৈতিক সংস্কার করবেন। এবং ব্রিটেনের আপনি দেখেন হাই কমিশনার যিনি আছেন এখানে সারাহ কুক, তিনি যে দৌড়াদৌড়ি করেছেন সব রাজনৈতিক দলের সাথে, যে বৈঠক, এবং শুধু এখানে না, তিনি ভারতে গিয়েও তদবির করেছেন। কাজেই তারা নিজেদেরকে এক ধরনের একটা দায়িত্ব দিয়ে দেয় যে বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব আমার, মানে নিয়ে নেন আর কি দায়িত্বটা। এবং বিভিন্ন জায়গায় বলে যে জামাত ক্ষমতায় আসলে অসুবিধা নেই, জামাতকে আমরা সামলাবো, এ ধরনের কথাবার্তা কিছু পশ্চিমা কূটনীতিকরা বলে বেড়ান আর কি, অ্যাজ ইফ বাংলাদেশের দেখভাল করার দায়িত্ব তাদেরকে কেউ দিয়েছে আর কি। তো যাই হোক, তো ব্রিটেনের সাথে সম্পর্ক ওই দিক থেকে অনেক ভালো ছিল। এবং যদিও ইউনূস যখন ব্রিটেন সফরে গেলেন, বা ওটা ব্রিটেন সফর ছিল না, তার একটা ব্যক্তিগত কাজে গিয়েছিলেন একটা পুরস্কার নিতে প্রিন্স চার্লস থেকে, তো সেই সুযোগে তিনি বিরাট দলবল নিয়ে যান এবং কির স্টারমারের সাথে দেখা করার একটা খায়েশ তিনি প্রকাশ করেছিলেন, কিন্তু সেটার পরে দেখা তিনি করেননি কির স্টারমার। কারণ এটা কোনো ছিলেন না, তিনি ছিলেন লন্ডনে ছিলেন, হ্যাঁ অবশ্যই ছিলেন। এবং মানে মূল বিষয় হচ্ছে ওটা তো কোনো সরকারি সফর ছিল না, কাজেই প্রাইম মিনিস্টার কেন তার সাথে দেখা করবেন, এটা তো এত সহজ না। দুই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সাথে এভাবে কি দেখা হয়? না, আগে থেকেই তো এর কর্মসূচি নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সব কিছু পুরো জিনিসটাকে খাতা কলমে লেখা থাকে যে কয়টার সময় কে কোথায় যাবে, কোথায় থাকবে ইত্যাদি। তো এসব কিছুই হয় না, ওনারা মনে করছেন আমরা যাব এবং বলবো যে মানে একটু দেখা করি, মানে যেভাবে বাংলাদেশে বোধহয় হয় যে আপনি বসে থাকেন কোথাও গিয়ে। সাবেক প্রধান উপদেষ্টার ব্রিটেন সফর, বাঙালি যে সম্প্রদায় সেখানে বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া? মানে বাংলাদেশি যে সম্প্রদায় আছে, কমিউনিটি বাংলাদেশি, তারা তো রাজনৈতিকভাবে খুব সক্রিয়, কিন্তু তারা ব্রিটেনের মানে স্থানীয় রাজনীতিতেও বেশ সক্রিয় হয়ে উঠছে ইদানিং, কয়েক বছর ধরেই সক্রিয় হয়ে উঠছে, কিন্তু তার চেয়ে বেশি তারা বাংলাদেশি রাজনীতিতে বেশি সক্রিয়। কাজেই এটা ডিপেন্ড করে যে কোন দল বা কারা ক্ষমতায় আছে, সেই অনুযায়ী প্রতিক্রিয়া আপনি দেখবেন। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে
আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী ব্রিটেন সফর করলে আওয়ামী লীগেরা তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবে, বিএনপির এরা ডিম মেরে প্রতিবাদ জানাবে, এবং মানে বিএনপি ক্ষমতায় থাকলে তার উল্টা হয়। তো ইউনূসের সেরকম মানে কিছু সমর্থক আছে ওখানে, বিশেষ করে বিএনপি এবং জামাত, এরা ইউনূসকে মানে প্রমোট করেছে ইংল্যান্ডে, কিন্তু তেমন মানে খুব একটা সফল ছিল না, কারণ ইউনূস তো আর কমিউনিটির সাথে দেখাও করেননি, কোনো সম্বর্ধনা বা এই ধরনের কিছু তিনি করেননি। তিনি ওই কিছু, তবে সাংবাদিকদের সঙ্গে তিনি বোধহয় একটা বৈঠক করেছিলেন। এটা সাংবাদিকদের সাথে বৈঠক মানে কোনো প্রেস কনফারেন্স তিনি করেননি। আচ্ছা। তার একটা ছিল আপনার রুসি, যেটা ছিল রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট, সেখানে একটা সাক্ষাৎকার। সেই সাক্ষাৎকারে একজন রুসির যে ডিরেক্টর তিনি প্রশ্ন করছেন, আর অডিয়েন্সে কিছু আমন্ত্রিত অতিথি যারা ছিলেন, যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আমন্ত্রণ সেভাবেই জানানো হয়, তারা কিছু প্রশ্ন করেন। তো এই মানে, আর তিনি বোধহয় কিছু ইংল্যান্ডের ব্রিটেনের পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করেছেন। আর মানে খুব একটা যে কার্যকর খুব একটা হয়েছে সেই সফর, আমি সেটা বলবো না। বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা দেখেন কিনা? না, অবশ্যই, কারণ ব্রিটেন সবসময় চাইবে, ব্রিটেন সবসময় চায় বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে। এবং আপনার হয়তো মনে আছে 2014 সালে সেই মানে প্রবল বিতর্কিত নির্বাচনের পরেও লন্ডনে একটা সম্মেলন হয়েছিল, আমার মনে হয় বাল্যবিবাহ নিয়ে একটা সম্মেলন হয়েছিল, সেখানে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয় গেস্ট হিসেবে। যদিও ওই নির্বাচনের পর শেখ হাসিনার আন্তর্জাতিক পর্যায়ে শেখ হাসিনার স্ট্যাটাস কী হবে, সম্মান আদৌ থাকবে কিনা, সেটা নিয়ে অনেক প্রশ্ন ছিল, কিন্তু দেখা গেল যে তারা শেখ হাসিনাকে আমন্ত্রণ জানালো এবং শেখ হাসিনা ওখানে একটা মানে মোটামুটি ভালো ভূমিকা পালন করেছিলেন। কিন্তু তিনি যে প্রস্তাব দিলেন, যেটি জানিয়ে বাংলাদেশের ভিতরে খুব বিতর্ক হয়েছিল, তিনি আমাদের এখানে তো 18 বছরের নিচে বিয়েকে বাল্যবিবাহ হিসেবে বিবেচনা করা হয় এবং সেটার নিরোধ করার বা মানে সেটা নিরুৎসাহিত করা হয়। তিনি ক্ষেত্রবিশেষে 16 বছরের বিয়ের কথা তার প্রস্তাবে ছিল। আমার মনে হয় ক্ষেত্রবিশেষে তিনি 15 বছরের কথাও বলেছিলেন। 15 বছরের, হ্যাঁ, 15 বছরের, এবং ওইটা হচ্ছিল খুবই ন্যাক্কারজনক একটা প্রস্তাব, কারণ তিনি বলেছিলেন যদি অভিভাবকের অনুমতি থাকে, তো প্রতিটা বাল্যবিবাহই তো অভিভাবকরাই করায়, কাজে অভিভাবকের অনুমতি তো সবসময় আছে, ওইটা বন্ধ করাই তো হবে কাজ, যাতে অভিভাবকরা 18 বছরের নিচে কন্যাকে বিয়ে না দেন। কিন্তু ওটা উল্টা হয়ে গেল। তো অনেকেই আশঙ্কা করছিলেন বা ধারণা করছিলেন যে এইটা যদি কার্যকরী হয়, তাহলে সরকার 15 বছর বয়সী মেয়েদের বিবাহকে আর বাল্য বিবাহ হিসেবে হিসাব করবে না, তাহলে দেখা যাবে বাংলাদেশের পরিসংখ্যানে দেখা যাবে বাংলাদেশের বাল্য বিবাহ কমে আসছে। মানে এই একটা কি বলে অ্যাকাউন্টিং কারসাজি আর কি। মানে এটার জন্য প্রধানমন্ত্রী এই ধরনের মানে, এবং যিনি নিজেকে নারীর ক্ষমতায়নের প্রবক্তা হিসেবে দাবি করেছেন, এইটা ছাড়া তো আমি আর কোনো কারণ দেখি না এই নীতির, যে অভিভাবকের অনুমতি থাকলে 15 বছরের। যুক্তরাজ্যে কি 16 বছরের বিয়েরকে অনুমোদন করা হয়? হ্যাঁ, ওখানে এজ অফ কনসেন্ট যেটাকে বলে সেটা 16 বছর, কাজে 16 বছরের মেয়ে আর 18 বছর বোধহয় ছেলে, অথবা 16 বছরের ছেলে, আমি শিওর না। পশ্চিম ইউরোপে অনেক দেশ আছে যেখানে এই বয়স 14 পর্যন্ত নেমে আসে। ওখানে তো কিন্তু ওখানে ছেলে মেয়েদের মানসিক এবং শারীরিক গড়নটা এবং তার বিকাশটা ভিন্ন, তারা অনেক দ্রুত ম্যাচিওর হয় বাংলাদেশের ছেলে মেয়েদের চেয়ে, এবং তারা অনেক কনফিডেন্টলি মানে বড় হয়, এবং শারীরিকভাবেও তারা অনেক সবল থাকে বাংলাদেশের ছেলে মেয়েদের চেয়ে, কারণ তাদের পুষ্টি এবং তাদের স্কুলিং সব কিছু মিলে। কাজে এই দুটা মানে বয়সের ব্যাপারে তুলনা করা ঠিক হবে না। বাংলাদেশে 18 আর ওখানে 14, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে 18 বছর মেয়ে যত ম্যাচিওর হবে, আপনার জার্মানির 14 বছরের মেয়ে ওই রকমই ম্যাচিওর হবে। আমরাও আশা করি যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক সামনের দিকে এগোবে, ভালো হবে, এবং একই সঙ্গে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের যে ভেতরে যে বিরোধ, এটি সেখানে নিশ্চয়ই গণতান্ত্রিকভাবেই এই প্রশ্নের মীমাংসা হবে, অন্য কোনোভাবে নয়, কোনো মারামারি হবে না। আপনাকে ধন্যবাদ সাবির মোস্তফা চর্চাকে সময় দেওয়ার জন্য।